স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতকে জানানো হয়েছে যে বিচার প্রক্রিয়ার জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা চিঠি দিয়েছেন। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়ার কথা জানানো হয় প্রেস উইংয়ের পক্ষ থেকে। এর আগে গতকাল রোববার কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করে একদল লোক। গত রাতেই এই ঘটনার 1 মিনিট 44 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় জামায়াতের সমর্থক আবুল হাশেমের নেতৃত্বে অহিদ, রাসেল ও পলাশ সহ 10 থেকে 12 ব্যক্তি মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন। ঘটনাটি নিশ্চিত করেন 14 গ্রাম থানার ওসি। বীর মুক্তিযোদ্ধার উপর এই হামলার ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই হেনস্থা এটা কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করতে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। স্থানীয় সময় রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইল ও সানডে টাইমস। এতে বলা হয়, 2013 সালে রাশিয়ার সাথে বাংলাদেশের একটি পারমাণবিক শক্তি প্রকল্পের চুক্তির সময় নিজের পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করেন টিউলিপ। এই অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেন। টিউলিপ সিদ্দিককে স্থানীয় সময় গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই খবরটি সামনে আসে রোববার। চাঁদপুরে মেঘনা নদীতে 5 ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা জাহাজে ডাকাতের হামলায় নিহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানব। সহকর্মী ইব্রাহিম রনি রয়েছেন সেখানে। রনি, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এবং তাদের নিহত হওয়ার বিষয়ে পুলিশ ও কোস্টগার্ড আপনাদেরকেও কোনো তথ্য দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জি নাদিরা, আপনি যেমনটি বলছিলেন, আসলে চাঁদপুরে এই হরিণা ফেরিঘাট এলাকা, এইটি মেঘনা পারে। এইখানে আজকে দুপুরের পর স্থানীয়রা 999-এ কল দিয়ে একটি খবর জানায় যে মেঘনা নদীতে কয়েকজনের মরদেহ ভাসছে। পুলিশ পরে নৌ পুলিশ এখানে ঘটনাস্থলে হিসেবে যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এরা সবাই জাহাজের স্টাফ, যেটা আল বাখেরা নামক একটি জাহাজ। এটি ঢাকায় যাওয়ার কথা ছিল। জাহাজটি এখানে এই হরিণা এলাকায় ধারণা করা হচ্ছে যে ডাকাতের হামলায় এই জাহাজের শ্রমিকরা নিহত হয়ে থাকতে পারেন। ইতিমধ্যে 5 জনের মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি 3 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরও চিকিৎসার জন্য কিছুক্ষণ আগে চাঁদপুর 250 শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তবে তাদের
তাদের নিহত এবং হতাহতদের আসলে কারোরই পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি। আর এই ঘটনাটা কিভাবে কারা ঘটিয়েছে এই সম্পর্কেও আইন শৃঙ্খলা রক্ষাকারী নৌ পুলিশ বা কোস্টগার্ড কেউ এখন নিশ্চিতভাবে বলতে পারেনি। তবে তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন বলে আমাকে যেমনটি জানিয়েছেন চাঁদপুর নৌ পুলিশ জোনের এসপি। আমি এই মুহূর্তে আসলে এখানে সকাল থেকে যারা প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখেছেন এরকম দু একজনের সাথে কথা বলবো পর থেকে যারা আপনারা কি দেখেছেন? আসলে আমরা আসলে কিছু দেখি না, আমরা শুনছি। শোনার পরে চাঁদপুর হরিণা নৌ পুলিশ বাড়ি থেকে যে আইসির সাথে চাঁদপুর সদর নয়সির সাথে দুর্গা লেখা যায় তখন জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে। কিন্তু উনি বলছে যে ওখানে নদীতে ডাকাতি হয়েছে। ওই এলাকা হইলো চাঁদপুর ওই যে হিলকমল এলাকায় যেরকম মণিপুর চর ডাকাতি হয়েছে। তখন এর ভিতরে দেখলাম যে নবায় 3 জনকে জমক অবস্থা নিয়ে আসছে জীবিত, এবং 3 জনের ভিতরে একজন খুবই গুরুত্ব অবস্থা, অসংখ্যজনক, এবং তাদের উপরে দেখলাম রক্ত এবং 5 জন ডেড বডি, তারা হইলো জাহাজে আছে। তো রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ইব্রাহিম রনি। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফের মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। উপদেষ্টা AF হাসান আরিফ 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সকালে মরদেহ দাফন করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্ক। স্থানীয় সময় রোববার দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান। দুই নেতা নানা ইস্যুতে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে সিরিয়ার ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় কুর্দি বিদ্রোহীদের সতর্ক করে তিনি বলেন, আগামীর সিরিয়ায় ঠাঁই হবে না গোষ্ঠীটির। فسوريا كانت مصدر قلق وازعاج، وهي اللي يعني شوي كان تدخلها في الشأن اللبناني تدخل سلبي في الايام السابقه. يحاسب كل الذين اجرموا بحق اللبنانيين. من المبكر الحديث عن نحن الان في اولويات فرض استتباب الامني খেলার খবর। আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। এ উপলক্ষে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে জমজমাট কনসার্টের। বিকেল 4:30টায় এই কনসার্ট শুরুর কথা রয়েছে। এতে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতেহ আলী খান এবং তার দল। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড মাইলস এবং অ্যাভয়েড রাফা সহ গান গাইবেন দেশীয় অনেক শিল্পী। রাহাত ফতেহ আলী খানের মঞ্চে ওঠার কথা রাত 8:30টার দিকে। ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান হবে। মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েছেন নিগার সুলতানা। বাংলাদেশে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রেখেছেন 2 দিন আগে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে 153 রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার। রবিবার 85 রানে অপরাজিত থাকা নিগার তৃতীয় দিন সকালে 3 অঙ্ক স্পর্শ করেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন 253 বলে 153 রানের ইনিংস খেলে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর রাখতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।